হুঙ্কারে যাতে অস্ত্রের জনজননীতে পাকিস্তানের হানাদার বাহিনী এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, যদিও দীর্ঘ 9 মাস সময় লাগিয়েছেন আমাদের সেই সূর্যসন্ধ্যা বাংলাদেশের বৃন্দ, আমাদের সংগঠনের সম্মানিত অভিভাবক মন্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব একেএম সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্মানিত উপদেষ্টা। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বাবু মানিক লাল বড়ুয়া, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব রফিকুল ইসলাম, আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মঞ্চে আসন গ্রহণ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন পৌরসভার উদীয়মান নেতা, সাবেক ছাত্র নেতা, অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় যিনি আমাদের সেই সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট আওয়ামী লীগের 6 নং পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত কাউন্সিলর দিদার রহমাতুল্লাহকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, চিফ কোঅর্ডিনেটর মৃণাল কান্তি বিশ্বাস, তিনি এইচআরডিসি মেডিকেলের সামনে রাস্তার পশ্চিম পাশে মেডিকেল ফায়ার সার্ভিস মানুষের সুবিধা অসুবিধা নিয়ে তিনি ব্যস্ত থাকেন। আমরা ইতিমধ্যে দেখেছি ফেসবুক খুললেই গিয়াস ভাই হাতের লেখা আমাদের যে কোনো অসুবিধার কথা যে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। চট্টগ্রাম রেলওয়ে নিয়ে আরো বিভিন্ন কিছু, আমি আমাদের এই চিটাগং সমিতির সাবেক সভাপতি আমাদের সবারই গিয়াস ভাই জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমি তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মোহাম্মদ ওসমান গনি ভাই, আমরা তাকে অভিনন্দন, সাদর অভিনন্দন এবং অভিভাবক থাকার পক্ষ থেকে এবং আমাদের সীতাকুণ্ডের উপস্থিতি অতিথিবৃন্দ সবার পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। তবজল হক মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন। ফুল দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ ওসমান গনি, সম্মানিত প্রধান উপদেষ্টা। অবসরপ্রাপ্ত সুনীলবন্ধু দেবনাথ মহোদয় সরাসরি মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন বর্ণালী বরণ করছে। বিশিষ্ট শিক্ষানুরাগী বিশ্ববিদ্যালয়ের বরণ করছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উমর ফারুক জেলা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা কর্তৃক আয়োজিত উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যদিও উনি এখন আসেননি, জনাব মিন্টন ভাই, বিভাগীয় বিষয় সীতাকুণ্ড উপজেলা। প্রধান বক্তা জনাব মোহাম্মদ আরিফুর রহমান, সাথে জড়িত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সর্বোপরি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আপনারা জানেন আপনার নেতৃত্ব দেওয়ার সময়ই ওনার 7 মার্চে যে ভাষণ, আপনারা দেখবেন যে ভাষণকে এখন বলা হয় বিশ্বের শ্রেষ্ঠতম ভাষণের একটি ভাষণ। এবং সেই ভাষণে আপনি দেখবেন ওটা কোনো লিখিত ভাষণ ছিল না। আমি আশ্চর্য হয়ে যাই, বঙ্গবন্ধুর প্রাজ্ঞতা, বঙ্গবন্ধুর বিশালতা, মানে উনি এক্সটেম্পো একটা ভাষণ যেটা দিলেন। এবং সেখানে উনি, আপনারা দেখবেন সেখানে অনেক সময় দেখা যায় যে ভাষাগত বিচারে সেটা ত্রুটিমুক্ত ছিল না, কিন্তু ওই ভাষার এগুলোকে ছাড়িয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণের একটি ভাষণে উনি অনেকে রূপান্তর করেছিলেন। এবং সেখানে উনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম কোথায়। এবং সর্বোপরি এই যে আমাদের বর্তমান নেতৃত্বের কারণে আমাদের দেশ আজকে বিশ্বের অন্যতম প্রবৃদ্ধিশালী দেশ বলি আমরা। যে বাংলাদেশের জিডিপি প্রোডাক্ট বা জিডিপি যেটা বলছি আমরা, ডোমেস্টিক প্রোডাক্ট, সেটা বিশ্বের মধ্যে জিডিপির হার অন্যতম। এবং বলা হচ্ছে এই জিডিপির হার এশিয়ার মধ্যে নাম্বার 1। এবং আপনারা দেখছেন সহায়ক শক্তি হিসাবে আমাদের দেখতে হবে আমাদের মানবাধিকার সংগঠনগুলোকে। বঙ্গবন্ধু 1972 সালে এই সংবিধান আমাদেরকে দিয়ে যান, সেই সংবিধানটাকেও বলা হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লিখিত সংবিধান। আপনারা জানেন ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান, তারা সময়ের প্রয়োজনে সংবিধানকে চেঞ্জ করে। কিন্তু বঙ্গবন্ধুর দূরদর্শিতায় আমাদের এই সংবিধান, যেটাকে 72 সালে উনি এনাক্টেড হয়, সে সংবিধানকে বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধানের একটি। এবং সেখানে আপনারা জানেন অনেকগুলো থাকে, কিন্তু বাংলাদেশে আপনারা দেখছেন এখানে আমরা সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষ মোটামুটি আপনি দেখবেন, যদি পরিসংখ্যান দেখেন, কারণ পরিসংখ্যানই কথা বলে আমি মুখে বললে হবে না, বাংলাদেশে এই পরিসংখ্যানগতভাবে আমরা এখন খুব সুন্দরভাবে মানবাধিকারের যে প্রশ্নগুলো সেগুলোতে এগিয়ে যাচ্ছি। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা জানেন নানা কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এবং আপনারা জানেন 2021 সালে বাংলাদেশের একটা টার্গেট আছে এবং 2041 সালে বাংলাদেশের একটা টার্গেট আছে। এবং সে 2041 সালে বাংলাদেশ টার্গেট হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর মাধ্যমে আমরা আমাদের যে দেশটাকে, এখানে আরিফে আছেন, উনি এমনি কাজ করেন সাস্টেনেবিলিটি শব্দটা, আমরা বলছি ইকো ফ্রেন্ডলি উন্নয়ন। এবং যে উন্নয়ন লোকাল কালচার, লোকাল নর্মস, লোকাল ভ্যালুসকে আফোর্ড করে না, সে উন্নয়ন এট দি এন্ড অফ দি ডে কোনদিন উন্নয়ন না। যেমন গতকাল আমরা বলেছি, আমরা শিক্ষামূলক স্কুলের প্রোগ্রামে আমরা বলেছি যে আমরা ছোটকালে স্কুলের শিক্ষকদের দ্বারা কি পরিমাণ মার খেয়েছি, হয়তো সেই মারের কারণে আজকে আমরা এখানে পৌঁছতে পেরেছি। তো অনেক সময় বলা হয় যে আমরা এখানে বলা হয় যে স্কুলে এখন শাসন করা যাবে না, ব্যাগ করা যাবে না, সেগুলো যদি আমার বাচ্চাকে যে বাবা আমি তো লুঙ্গি পরে স্কুলে যেতাম, বাচ্চা তো ইংরেজি মিডিয়াম স্কুল পড়ে, সে বলা যায় ইজ ইট হিউম্যানলি পসিবল গোয়িং স্কুল ওয়ারিং লুঙ্গি? বলতে এটা কি মানুষের পক্ষে সম্ভব লুঙ্গি পরে স্কুলে যাওয়া? তখন উনি দুষ্টাই করে বলতেছে, বলতো বাবা আরেকটা বললাম না, আমার বাবা 13 থেকে 14 জন সন্তান, আমার মা সবাইকে চিন্তা কিনা সন্দেহ আছে। কারণ যে এখন আমরা নানা কারণে আমাদের বাচ্চা কাচ্চা একজন বা একজন, এগুলো আসলে এই যে ভ্যালুসগুলো, যে বাচ্চারা সবাই কম্পিটিশন করে বড় হওয়া এবং একজনের সাথে একজন একটা ডিমকে 4 জনে মিলে ভাগ করে খাওয়া, আমার মারা যেতে করে বাংলাদেশের বর্তমান যে প্রবৃদ্ধি, যে গ্রোথ, কিন্তু দুষ্ট চক্র আমরা দেখছেন আপনারা চারিদিকে
মানবাধিকার লঙ্ঘিত হবেই। আমি আসলে সবসময় বলি, একটা সংগঠন দাঁড় করানো খুবই সহজ, কিন্তু সেটাকে সুশৃঙ্খলভাবে চালানো অসম্ভব কঠিন একটি কাজ। আপনাদের সকলের মঙ্গল হোক। যারা আপা বললে, যারা আমরা মনে করি যে সুরাইয়া আপা, ভাবি বললে আমরা বুঝে দিই যে হ্যাঁ ভাবি, সুরাইয়া আপা, সুরাইয়া ভাবি, তিনি আমাদের মাঝে শত ব্যস্ততার মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অভিবাদন, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে তাকে ফুল দিয়ে বরণ করছেন আমাদের সংগঠনের মহিলা নেত্রী। এবং যে জাতিসংঘের যে মানবাধিকারের সনদ কোন দেশ কতটি পরিপালন করছে তার একটা পরিসংখ্যান আছে। শতভাগ মানবাধিকার কোথায় নেই। বিশ্বের সর্বোচ্চ গণতান্ত্রিক দেশ বলেন, উন্নত দেশ বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ভারত বলেন, কোথায়ও শতভাগ মানবাধিকার নেই। আমরা বাংলাদেশের প্রেক্ষিতে শুধু একটাই কথা বলবো যে আমরা মুখে যা বলি কাজে তা করি না। পত্রিকার পাতায়, টেলিভিশনে আপনারা দেখেন কাজের বুয়া শেখা দেওয়া হয়, আবার ওই মহিলায়, ওই গৃহকর্ত্রী কিন্তু আবার মানবাধিকারের নেত্রী। এটা ডাবল স্ট্যান্ডার্ড। আমি বাইরে আসি, সমাজ সেবার কথা বলি, কিন্তু অধিকার লঙ্ঘন করি, ছেলেদের মানবাধিকার লঙ্ঘন করি, তাহলে এটা হয় না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজের জীবন থেকে আমাদেরকে মানবাধিকার পরিপালন করতে হবে। যেখানেই এই সীতাকুণ্ডে যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে আপনারা তার প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, জনগণকে সচেতন করবেন, এই প্রত্যাশা রেখে আমি ধন্যবাদ আমাদের প্রিয় চট্টগ্রাম। সম্মানিত উপস্থিতি, আমি আগে বলেছি আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের অনেকে খুব ব্যস্ততম ব্যক্তিত্ব, তার মধ্যে আজকে শুক্রবার অনেক প্রোগ্রাম থাকে। তথাপিও আমাদের এলাকার কৃতি সন্তান আপনারা জানেন যে যে প্রতিষ্ঠানে বসে আছি আমরা, এই প্রতিষ্ঠান যার হাত দিয়ে তিলে তিলে করে আজকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন ইপসা। আমার প্রিয় বড় ভাই, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মোহাম্মদ আরিফুর রহমান, প্রধান নির্বাহী ইপসা মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য সনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। বক্তা নয়, আমি আপনাদেরই একজন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই সেভ দ্য হিউম্যানিটি চট্টগ্রাম শাখার, সীতাকুণ্ড শাখার যে অভিষেক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি কিছু তথ্য বা কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করি। সম্মানিত সবাইকে অ্যাড্রেস করলাম। এখানে যারা আছে সবাই আমার গুরুজন এবং একজন আছেন আমার সরাসরি শিক্ষক। এবং এখানে আমরা যারা আছি আমরা সবাই সীতাকুণ্ডের অধিবাসী, হয়তো দুই একজন সীতাকুণ্ডের বাইরে থেকে, বাট আজকে যেহেতু আমরা সীতাকুণ্ডে, এই জন্য আমরা আজকে সবাই সীতাকুণ্ডের সন্তান, সীতাকুণ্ডের অধিবাসী। আমার যে কথাগুলো বলবো বলে আমি চিন্তা করছিলাম এখানে বসে, আমি একটু খুশি যে আমাদের যিনি আজকে প্রধান উদ্বোধক তোফাজ্জল ভাই, উনি পরিশ্রম এবং অনেক ত্যাগ করে যে মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করেছিল, তাদের মধ্যে অনেকেই বীর সেনানীরা আজকে এখানে উপস্থিত আছেন। আমাদের অনেক পরিবার আছে যাদের অনেক ত্যাগ এবং আত্মদান আছে দেশের যে স্বপ্ন নিয়ে ওনারা দেশ স্বাধীন করেছিল, আমরা আজকে তার সুফল কিন্তু আমরা পেতে যাচ্ছি। আপনারা যদি একটু দেখেন, আজকে সকালে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আপনারা হয়তো অনেকে শুনেছেন বা হয়তো পরে পত্রিকায় পাই। আমাদের বাংলাদেশে আমাদের, আপনারা জানেন যে স্বাধীনতার পরে আমাদের একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আমাদের দেশের আজকে অবস্থা। আমরা, আমাদের এই দেশ একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বে, এবং বেশ কয়েকবার সারা পৃথিবীর মধ্যে আমরা চ্যাম্পিয়ন। কি কারণে? দুর্নীতির কারণে। কিন্তু আজকে আমাদের সকল মানুষের অংশগ্রহণ, মানুষের মধ্যে সচেতনতা, সরকারের অনেক সক্রিয় উদ্যোগ, বিভিন্ন ধরনের আইন প্রণয়ন এবং সেই আইনের বাস্তবায়ন, আমাদের কিন্তু আজকে আমরা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে
আমাদের মান অনেক উন্নয়ন হয়েছে এবং আজকেও এই ব্যাপারে একটা আন্তর্জাতিক র্যাঙ্কিং এবং রিপোর্ট আছে। আমি এটির অবতারণা করলাম এই জন্য যে আমি যখন হিউম্যানিটি নিয়ে কথা বলবো, হিউম্যানিটি নিয়ে যখন কাজ করব, তখন তার সাথে কিন্তু দেশের প্রচলিত আইন বাস্তবায়নের প্রক্রিয়া এবং শাসন প্রণালী সবকিছুর সাথে একটা কিন্তু সম্পর্কিত। কারণ আমি একজন নাগরিক হিসাবে আমি যখন দেখবো যে আমি সৎ থাকতে চাই, আমি সৎ কাজ করতে চাই, আমি ভালো কাজ করতে চাই, কিন্তু আমার রাষ্ট্র তার উল্টোটা করছে, তখন এটার জন্য কোনো অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। এটার জন্য আমাদের এই তোফাজ্জল ভাইদের মধ্যে একাডেমিশিয়ান হওয়ার দরকার নেই। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি দেখেন যে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা কর্ণফুলী টানেল, আজকে আমাদের বড় বড় অবকাঠামো, আজকে পদ্মা সেতুর মতো সেতু নিজেদের টাকায় আমরা আজকে করছি। এরকম আরো অনেক বড় বড় মেগা প্রকল্পগুলো হচ্ছে। আমরা আজকে স্বপ্ন দেখছি ঢাকা চট্টগ্রামের বুলেট ট্রেন হবে। এই বুলেট ট্রেন যখন 20 বছর আগে বলা হয়েছিল, কোন এক মন্ত্রী বলেছেন, আমরা সবাই অনেক উন্মাদ বলেছিলাম, কিন্তু আজকে সেটা 20 বছর পরে আজকে এটা সম্ভব হচ্ছে। এবং আগামী 10 বছরে বাংলাদেশের আমাদের পরিস্থিতি, পরিবেশ আর অনেক হবে। আমরা হয়তো অনেকেই তখন থাকবো না, কিন্তু আমরা যে আশাবাদ নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যে স্বাধীন হয়েছিল, সেটি কিন্তু এখন আস্তে আস্তে আমাদের বাস্তবায়িত হচ্ছে। এই জন্য আমরা যারা মহান মুক্তিযোদ্ধা এখানে আছেন, তাদের মাধ্যমে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের আমরা স্মরণ করি। বিশেষ করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আপনারা জানেন যে ওনার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি এটা রাষ্ট্রীয় দায়িত্ব না, এটা বাংলাদেশের নাগরিক হিসাবে প্রতিটি মানুষের দায়িত্ব মুজিব বর্ষে যার যার জায়গা থেকে ভালোভাবে কাজ করা, রাষ্ট্রকে সহযোগিতা করা এবং দরিদ্র মানুষকে সহযোগিতা। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমরা মুজিব বর্ষে কাজ করতে হলে আমাকে আওয়ামী লীগ করতে হবে, মুজিব বর্ষে আমাকে উদ্যোগ নিতে হলে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে। আসলে বিষয়টি তা না। আমরা এই দেশের একজন নাগরিক হিসাবে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে যার যার জায়গা থেকে আমরা কাজ করতে পারি। তো তারই একটি প্রথম কাজ হচ্ছে এই যে সেভ দ্য হিউম্যানিটি, যে মানবতা নিয়ে কাজ করা। এটার জন্য কিন্তু কোনো সংগঠন প্রয়োজন নাই, আমি নিজে ব্যক্তি হিসেবে কিন্তু এটা কাজ করতে পারি। একটু আগে গ্যাস ভাই একটা কথা বলেছেন যে আমি অনেক সুন্দর কথা বলি, আমি অনেক আপনার জায়গায় প্রতিশ্রুতি দিই, কিন্তু বাস্তবে আমার ব্যক্তিগত জীবনে আমি সেটা পালন করি। যদি সেটা আমি পালন করি, তাহলে কিন্তু আমি একজন মানবতার সপক্ষের একজন কর্মী। এটার জন্য আমাকে কোনো সংগঠনের সদস্য হতে হবে না, আমি ব্যক্তি হিসাবে আমি আমার জায়গা থেকে আমি কিন্তু কাজ করতে পারি। পাশাপাশি যখন একটি সংগঠন হয়, তখন সেখানে একটা শৃঙ্খলাবদ্ধ, একটা সুচারু, একটা পরিকল্পিতভাবে কাজ হয়। যেমন আমরা আমাদের যে প্রতিষ্ঠান ইপসা, আমরা যে কাজগুলো করি, এগুলোর জন্য আমাদের অনেক পরিকল্পনা করতে হয়। আমাদের প্রথমে পরিকল্পনা হচ্ছে, এটাকে বলে আমরা কৌশলগত পরিকল্পনা, আগামী 5 বছর আমরা কি নিয়ে কাজ করবো। তারপর সেই কৌশলগত পরিকল্পনাকে কেন্দ্র করে আমরা কর্ম পরিকল্পনা করি। সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের জন্য বাজেট, প্ল্যানিং, অনেক কিছু করা হয়। কেমন, যেহেতু এটা একটা সাংগঠনিক প্রক্রিয়া। ঠিক আমি আশা করবো সেভ দ্য হিউম্যানিটি সীতাকুণ্ড শাখা যারা এখানে নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে ইউসুফ খানের নেতৃত্বে, আমি তাকে সেই ছাত্র জীবন থেকে আমি তাকে চিনি, ওনার মতো একজন দক্ষ সংগঠক যেহেতু এটা হাল ধরেছেন, আমরা আশা করছি এই প্রতিষ্ঠান সীতাকুণ্ডে কাজ করবে। সারা বাংলাদেশে কি হচ্ছে আমাদের সেটা নিয়ে পরে ভাবলে চলবে। আমাদের ভাবতে হবে আমাদের জন্মস্থান সীতাকুণ্ডে কি হচ্ছে, সীতাকুণ্ডে আমরা কি কাজ করছি, এবং সীতাকুণ্ড হবে বাংলাদেশের জন্য একটা উদাহরণ। তো আমি ইপসার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেভ দ্য হিউম্যানিটি সীতাকুণ্ড শাখাকে আমি মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং কামনা করছি তারা অত্যন্ত সুন্দর এবং ভালোভাবে কাজ করবে এবং তাদের সকল ভালো কাজের সাথে ইপসা এবং ব্যক্তি হিসেবে আমি আপনাদের সাথে থাকবো। আরেকটি কথা বলে আমার এই বক্তব্য বিশ্বাস করতে চাই, সেটি হচ্ছে আমাদের সীতাকুণ্ড কিন্তু একটা অপার সম্ভাবনাময় একটা জায়গা। পুরো বাংলাদেশে আমাদের যতগুলো উপজেলা আছে তার মধ্যে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। আপনারা জানেন আমাদের এই সীতাকুণ্ডের অনেক ইতিবাচক এবং সৃজনশীল আমাদের সম্ভাবনা আছে, কিন্তু একই সাথে সীতাকুণ্ড সম্পর্কে কিন্তু 2013 এবং 14 সনে যে সহিংসতা হয়েছিল এখানে, এটা কিন্তু সারা পৃথিবীতে আমাদের দেশ, আমাদের অঞ্চলকে একটা সন্ত্রাসী অঞ্চল হিসেবে পরিগণিত করেছে। আপনারা যদি একটু ইন্টারনেটে একটু সার্চ দেন যে পলিটিক্যাল ভায়োলেন্স বলে, এবং আরেকটু যদি যোগ করেন যে পলিটিক্যাল ভায়োলেন্স ইন সীতাকুণ্ড, আপনি দেখবেন বিশ্বের অনেক বড় বড় রিপোর্ট আমাদের সীতাকুণ্ডের নাম আছে। কারণ কি 2013 এবং 14 সনে যে রাজনৈতিক সহিংসতা হয়েছিল, আপনারা জানেন এখানে আমরা সবাই সীতাকুণ্ড অধিবাসী। আমরা সেই সীতাকুণ্ড চাই না। আমরা কোন সীতাকুণ্ড চাই? আমরা চাই এটাকে অত্যন্ত মানববাদী
মানবতা এবং সৃজনশীলতা এবং সুন্দর, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, এখানে ধনী দরিদ্রের ব্যবধানটা কমে আসবে এবং একটা শান্তিময় নিরাপদ একটা অঞ্চল আমরা চাই সীতাকুণ্ডকে সেভাবে পরিচিত করা। সুতরাং সেখানে যতগুলো সংগঠন আমরা এখানে কাজ করি রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সেই সংগঠনগুলোরও কিন্তু উদ্যোগ এবং প্রয়োজনীয়তা রয়েছে। কারণ সামাজিক সংগঠনগুলো যদি সক্রিয় না হয়, সামাজিক সংগঠনগুলো যদি রাজনৈতিক সংগঠনগুলোর পরিপূরক বা সম্পূরক না হয়, তাহলে কিন্তু একটা সুন্দর শান্তিময় নিরাপদ সীতাকুণ্ড গঠন করা সম্ভব হবে না। সেজন্য যে আমাদেরকে রাজনীতি করতে হবে, সেজন্য যে রাজনৈতিক দলের সদস্য হতে হবে অথবা সরকারি দলের সাথে আপনার থাকতে হবে, বিষয়টা কিন্তু তা না। যার যার জায়গা থেকেও আমরা এই কাজটি করতে পারি। সেজন্য আমার আহ্বান থাকবে, আমরা যে যে সংগঠনই করি না কেন, আমাদের স্বাধীনতার যে মূল চেতনা, আমাদের জাতির জনকের যে নির্দেশনা, যে মুক্তির সংগ্রাম, স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু আমাদের মুক্তি কিন্তু আজও মেলেনি। আমাদের এখানে এখনো অনেক দারিদ্রতা আছে, এখানে এখনো অনেক বঞ্চনা আছে, আমাদের এখানে প্রান্তিক মানুষের জীবনে এখনো অনেক চ্যালেঞ্জ আছে। সেগুলোর মোকাবেলা করার জন্য, সেগুলোকে কমিয়ে আনার জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা কাজ করব। সেখানে সেভ দ্য হিউম্যানিটি, তারা একটা জাতীয় সংগঠনের সীতাকুণ্ড শাখা, তারাও তাদের সামর্থ্য, তাদের নিজেদের আপনার উদ্যোগ নিয়ে ওনারা এগিয়ে আসবে। তার সাথে আমরা অন্যান্য সংগঠন যদি সহযোগিতা করি, একটা সমন্বয় থাকে, তাহলে আমরা মনে হয় একটা সুন্দর, নিরাপদ, একটা সৃজনশীল, একটা দ্যুতিময় সীতাকুণ্ড উপজেলা আমরা গড়ে তুলতে পারবো। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আশাবাদী হতে চাই, কারণ আশা না থাকলে আমাদের দেশ আজকে এটুকু আসতে পারতো না। দেখেন, যে দেশকে বলা হয়েছে বটমলেস বাস্কেট, কেমন তলাবিহীন ঝুড়ি, সেই দেশ আজকে আমরা প্রবৃদ্ধিতে চীনকে পর্যন্ত আমরা হারিয়ে দিয়েছি। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা এখন এমন ভাবে আগাচ্ছি, ধরেন আমরা যদি একটু কল্পনা করি আগামী 10 বছর, এই 10 বছর আমাদের দেশের রাজনৈতিক সহিংসতা নেই, আমাদের দেশে গণতান্ত্রিক কার্যক্রম সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে, প্রতিটি নাগরিক তার নিজস্ব স্বাধীনতা এবং সৃজনশীলতা সে ভোগ করতে পারছে, আমাদের কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ হয়নি, আমাদের কোনো রাজনৈতিক সহিংসতা হয়নি। আগামী 10 বছরের বাংলাদেশ হবে বিশ্বের একটি অন্যতম দেখার মতো উল্লেখযোগ্য একটি দেশ। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই দেশটি কিন্তু একটি অন্যরকম মতো অত্যন্ত সুন্দর সৃজনশীল একটি দেশ হবে। তো আমরা ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা বলেছেন, আমাদের উদ্বোধক বলেছেন যে আমাদের কতগুলো ডেডলাইন আছে, সেই ডেডলাইনগুলো একটু আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে 2021, এখন থেকে আর 1 বছর পরে, আসলে সব মিলিয়ে প্রায় 2 বছর হবে। এটা 2021-এ বাংলাদেশের যে রূপকল্প করা হয়েছিল, বাংলাদেশ হবে একটা মধ্যম আয়ের দেশ। আসলে ইকোনমিক্যালি অলরেডি আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি, কিন্তু এটার একটা ডিক্লারেশন আছে। তো কাকতালীয়ভাবে স্বাধীনতার কত বছর পূর্তি হবে 2021-এ? 50 বছর। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ হবে একটা স্বীকৃত মধ্যম আয়ের দেশ। 2030-এ হবে আমাদের সমাজে যত দারিদ্রতা আছে সেই দারিদ্রতাগুলো নিরসন হবে। কেমন? এটা বৈশ্বিক একটা পরিকল্পনা। তাই 2030 আসতে আমাদের 12 বছর সময়। এরপর 2041 হচ্ছে আমরা একটা উন্নত দেশ হব। এগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এটা ঘোষণা হয়েছে, কিন্তু উনি কিসের বলে ঘোষণা করেছেন? উনি আমাদের দেশের মানুষের উদ্যোগ, আমাদের মানুষের সৃজনশীলতা এগুলো দেখেছেন, আমাদের যে অর্থনীতি সেগুলো ওনারা ক্যালকুলেট করেছে, হিসাব করেছে, সবকিছু হিসাব করে দেখে এটা দিয়েছে। পাশাপাশি আরেকটা নতুন পরিকল্পনা হয়েছে, এটাকে বলা হচ্ছে ডেল্টা 100, অর্থাৎ আগামী 100 বছরের পরিকল্পনা, যেটা 2021 সনে বাংলাদেশ কি হবে তার পরিকল্পনা। এই যে আমাদের বিশাল যে উপকূলীয় অঞ্চল, আমরা জানি আমরা প্রতি বছর আমাদের ঘূর্ণিঝড় হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, স্যালাইন ওয়াটার ঢুকে যাচ্ছে, আমাদের বিভিন্ন প্রাকৃতিক সমস্যা হচ্ছে। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়ে যাচ্ছে। কারণ প্রতি বছর আপনার সাইক্লোন, তারপরে আপনার স্যালাইন ওয়াটার ঢুকে যাচ্ছে, মানুষ জমি হারাচ্ছে, তার বসতবাড়ি হারাচ্ছে, এই মানুষগুলো উদ্বাস্তু হয়ে শহরে চলে আসছে। এটা যেমন সত্য, এটা যেমন চ্যালেঞ্জ, ঠিক তেমনি বাংলাদেশের পুরো উপকূল অঞ্চল জুড়ে আমাদের বিশাল বিশাল মেগা প্রজেক্টগুলো হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমাদের সীতাকুণ্ডে অনেকগুলো প্রজেক্ট হচ্ছে। এইভাবে পুরো বাংলাদেশের উপকূল পরিবর্তন হয়ে যাবে, সেই পরিবর্তনের ছোঁয়া পুরো বাংলাদেশে লাগবে। তো আমরা যেহেতু সীতাকুণ্ড একটা উপকূলীয় অঞ্চল, আমরা সেই ডেল্টা 100 যে প্ল্যান, সেই প্ল্যানের একটা অংশ। সুতরাং 100 বছর তো আমরা কেউ এখানে বাঁচবো না। এখানে যারা জানিয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ জীবন কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। উনার হাত দিয়ে মানবতাকে, মানবাধিকারকে রক্ষা করার জন্য আমাদের সীতাকুণ্ড উপজেলায়
আমরা যারা আছি তারা দেখেছি প্রতিবন্ধীকে উনি কিন্তু প্রোভাইড করেছেন। প্রতিবন্ধী পুরো উপজেলায় ওনার ইচ্ছার কর্মী বাহিনী দিয়ে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী সবাইকে কিন্তু উনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিলেন। রাষ্ট্রীয় কাজের কারণে আমাদের সীতাকুণ্ড উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি জনাব মাহবুব স্যারকে আমাদের মাঝে উপস্থিত পাইছেন। শত ব্যস্ততার মধ্যে তিনি আজকে সকাল 8টা বাজে আমি খবর নিয়েছি তিনিও এই রাষ্ট্রীয় দাপ্তরিক কাজে তখন তেরিয়াল বাজারে ছিলেন, ওইখানে পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি তাকে সনির্বন্ধ অনুরোধ করবো তিনি মঞ্চে আসন করবেন এবং তাকে ফুল এবং বেল্ট দিয়ে বরণ করিয়ে নিচ্ছেন আমাদের সংগঠনের মহিলা নেতৃবৃন্দ। আলিয়া বেগম, কামরুন্নাহান নীলু, বন্দনা রানী দেবী, লাভলি আপা, রিজিয়া সুলতানা সবাইকে আমি মহতী অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সীতাকুণ্ড উপজেলা মহোদয়কে ফুল দিয়ে বরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই সমাজে অনেক মানুষ পিছিয়ে আছে, সুবিধাবঞ্চিত মানুষগুলো কোনো না কোনো ভাবে নির্যাতিত হচ্ছে। আর এই নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কাজ করার জন্য আমাদের আজকের এই সেভ দ্য হিউম্যান রেডিও বাংলাদেশ আমরা অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেভ দ্য হিউম্যান রেডিও বাংলাদেশে আমরা কাজ করব, বিশেষ করে তাদের অধিকার আদায়। তো আমরা সেখানে কাজ করতে গিয়ে দেখছি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। তো সেই ক্ষেত্রে আবারও সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে দিচ্ছি উপজেলা শাখা। ধন্যবাদ সবাইকে। জয় হোক মানবতা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা, অবসরপ্রাপ্ত সিনিয়র ব্যাংকার, প্রত্নতত্ত্ব গবেষক উসমান গনি এনু জনাব মোহাম্মদ উসমান গনি এনু মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কিছুতেই আমার সম্পৃক্ততা গড়ে তোলা সম্ভব হয়নি। যদিও আমি লেখালেখি করছি অনেক দিকে আমার 21টি বই পর্যন্ত প্রকাশ করা হয়েছে। আমি বিভিন্ন বিষয় নিয়ে লিখি, সব রকম বিষয় নিয়ে আমার লেখালেখি আছে। নারীবাদী অবসর নিয়েই আমি মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত হই। আমার কাছে প্রথমে যখন প্রস্তাবটা আসে সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ নামটা আসলে আকর্ষণীয়। যে জিনিসগুলো তিনি মনে করেন যেটা একটা নামের মধ্যে একটা তার ঝাঁজ আছে। মানবাধিকার সংগঠন বাংলাদেশে প্রচুর, আপনারা যদি তালিকা করতে চান আমার প্রায় 100 হবে। প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায়, প্রতিটি শহরে, মহানগরে, নগরে, ঢাকা, চট্টগ্রাম সব জায়গাতে অনেক মানবাধিকার সংগঠন আছে। আমি যতটুকু দেখেছি প্রায় সবগুলি সবাই মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রশাসনের কাছে গিয়ে নানা কথাবার্তা বলে, কেউ সুযোগ সুবিধা নেই। কিন্তু আমার যে অনুভূতি, যে কারণে আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি, সেটা হলো করতে পারছেন, সেটা হলো আমার ঘর। আমি দিনের শুরু করব আমার ঘর থেকে। আমি আমার স্ত্রীকে আসা সম্ভব বলে যে হাসিমুখে বের হয়ে যে আমি আসি, অনেকেই বলতে পারে না। কারণ হলো যে দুজনের মধ্যে দ্বন্দ্ব সংখ্যা প্রতিনিয়ত রেখে থাকে। আমি যদি সকালে যদি স্ত্রীর সাথে হাসিমুখে ঘর থেকে বের হই, কর্মস্থলে আমি আমার ক্লায়েন্টের সাথে, পাবলিকের সাথে আমি ভালো বিহেভ করবো। কিন্তু আমরা ব্যাংকে গিয়ে আমরা দেখি কোন ব্যাংকের ক্যাশিয়ার কর্মকর্তা কাস্টমার সাথে দুর্ব্যবহার করে। কেন করে? তার ঘরের অশান্তির কারণে। ঘরের অশান্তি কেন? সে বউকে সঠিকভাবে তার অধিকার দিচ্ছে না। আপনার আয় ব্যয়, ব্যয়ের সাথে সামঞ্জস্য থাক বা না থাক, নারীর তো একটা অধিকার আছে। সে একজন নারী, ঘরে সে সন্তানের মা, সে সন্তানকে মানুষ করবে, কিন্তু তারও তো বক্তব্য আছে। আমরা অনেক পুরুষ আছে যারা নারীর সে বক্তব্য শুনতে চাই না। তাকে নিয়ে যে মাসে একবার হলো মার্কেটে যাওয়া দরকার, তার যে মনের চাহিদা আছে, তার যে একটা উপহার পাওয়ার চাহিদা আছে, আমরা সেটা অনেকেই মনে করে না। আমরা যদি তাকে মাসে বা 2 মাসে 3 মাসে একটা উপহার দিতে পারি,
সে খুশি হবে, হলে আপনাকে সহযোগিতা করবে, আপনাকে সহযোগিতা করলে আপনার পরিবার সুখী থাকবে, আপনি সুখী থাকলে আপনার কর্মস্থল সুখী হবে। এই বিষয়টা কিন্তু একদম প্রধানতম কথা পরিবার থেকে। দেখা যায় বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, পেনশনার ছিলেন, মারা গেছে, মা পেনশনার, কিন্তু দেখা যাচ্ছে ওই পেনশনের টাকাটা মার হস্তগত হয় না, কোন সন্তান সেটা আত্মসাৎ করছে। এটাও একটা একেবারে চালু একটা রেওয়াজ পরিণত হয়েছে। এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বন্ধের সম্পত্তি না দিয়ে ভাইরা কিন্তু বেশ ভালো ভালো বাড়ি তৈরি করছে, অনেক কিছু করছে, কিন্তু বন্ধের সম্পত্তি বন্ধের হক কিন্তু সে দিচ্ছে না। এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এভাবে আপনি যদি আপনার চলার পথে যদি আপনি দেখেন প্রচুর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এখন আমাদের কর্মীদের দায়িত্ব কি? আমাদের কর্মীদেরকে স্টিকার দেওয়া হচ্ছে, তাদেরকে কার্ড দেওয়া হচ্ছে, সেই কার্ড তাদের পকেটে থাকবে, আর কি করবে তারা? নিশ্চয় তারা এই জিনিসগুলো এখনো ভাবেনি। সবাই এটা আলোচনা করতে হবে এবং বছর শেষে প্রত্যেকটা কর্মীর রিপোর্ট আমাদের কেন্দ্রে পাঠাতে হবে এবং এই রিপোর্টগুলাই গেজেট আকারে বছর শেষে আমরা প্রকাশ করব। তাহলে দেশবাসী বা সরকার বুঝতে পারবে এই সংগঠনটি এই গত 1 বছর কি কি কাজ করেছে। এভাবে এবং প্রত্যেকের পরিচিতি থাকবে সেই ম্যাগাজিনে, সেই গেজেটের মধ্যে প্রত্যেকের বায়োডাটা সহ ছবি থাকবে সেই ম্যাগাজিনের মধ্যে। এটা হলো প্রধানতম শর্ত আপনাদের জন্য, কর্মীদের জন্য, আপনারা এটা মেনটেন করবেন। দ্বিতীয়ত, আপনি অবশ্যই ভাববেন না যে আপনি একজন পুলিশের মতো ব্যবহার করতে পারবেন না, আপনি তাদের সহযোগী হিসাবে আপনি কাজ করবেন। কারণ অন্যায় আপনার আমাদের সমাজের প্রতিটি স্তরে হচ্ছে। আপনি দেখেন এই যে সড়ক পরিবহন আইন করা হয়েছে, এই আইনের বিরুদ্ধে ড্রাইভাররা কিন্তু খুবই প্রতিবাদমুখর, কিন্তু আসলে কি শুধু ড্রাইভার দায়ী? আপনি কি বলবেন শুধু ড্রাইভার দায়ী অ্যাক্সিডেন্টের জন্য? ড্রাইভার দায়ী, কিন্তু শুধু ড্রাইভার না, আপনি আমিও দায়ী। আপনাকে ওভারব্রিজ দেওয়া হয়েছে পার হওয়ার জন্য, আপনাকে জেব্রা ক্রসিং দেওয়া হয়েছে পার হওয়ার জন্য, আপনি কি করছেন? গাড়ির সামনে জোর দিচ্ছেন। গতকালকে তো আসলে আজকে যেহেতু বারবার বলা হচ্ছে শুক্রবার এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো প্রোগ্রামটা শেষ করতে হবে, তাই আমার কথা অল্প হবে। আমাদের মহাগ্রাম সম্পর্কে ধর্ষিতাদের বাবার নামের জায়গায় আমার নাম নিয়েও ঠিকানা নিয়েও 32 নম্বর। সেই বঙ্গবন্ধু বাংলাদেশে যখন ঢাকার বাড্ডায় আমরা দেখি ছেলেমেয়েরা গুজব রটিয়ে রেণুকে পিটিয়ে মেরে ফেলা হয়, তখন আমাদের প্রশ্ন জাগে মানবতা কোথায় আছে? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যাকে আমরা বলি সারা বিশ্বের মধ্যে তিনি সেই সম্মান কুড়িয়ে এনেছেন, তার এই বাংলাদেশে তাকে বলা হয় মানবতার মা জননী, যিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সারা বিশ্বে। দেশ কাল স্থান ভেদে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত চলে গিয়ে তিনি বিশ্ব মানবতার যে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে। সেই বাংলাদেশে যখন দেখি একটি 5ম শ্রেণীর শিশু ধর্ষিত হয়, তখন আমাদের মনে প্রশ্ন জাগে মানবতা কোথায়? তাই উপস্থিত দর্শক মন্ডলী, আমাদের প্রথম কথা হবে, আমাদের একটা প্রজন্মের মধ্যে কিন্তু আমরা থেমে নেই। আমরা যারা আজ একটা পর্যায়ে পৌঁছে গেছি বয়সে, এখানেই তো শেষ নয়। আমাদের স্বপ্ন দেখতে হবে আগামীর বাংলাদেশকে নিয়ে। তাই প্রতিটা পরিবার, যে পরিবার হলো একটা শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র, যে পরিবারের প্রধান শিক্ষক তার মা, এবং যে পারিবারিক আবহাওয়ায় বড় হয়ে একটি শিশু পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ একটি মানবিক শিশু হয়ে জন্মগ্রহণ বেড়ে উঠবে, সে পরিবার থেকে তাকে একটি মানবিক ধ্যান ধারণা দেওয়ার জন্য সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে শিশু ছোটবেলা থেকে তার পরিবার থেকে, তার শিক্ষাঙ্গন থেকে যদি পর্যাপ্ত মানবিক শিক্ষা পেয়ে থাকে,
তাহলে সে কখনো বড় হয়ে পথভ্রষ্ট হবে না। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা দারিদ্র মুক্ত সম্প্রদায়ের একটি মানবিক রাষ্ট্রে, সে রাষ্ট্র আমাদের এই দেশে আমাদের আগামী প্রজন্মের মাধ্যমে খুব ধীরে সুস্থে, যেটা প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে, সেটা একদিন পরিপূর্ণতা লাভ করবে। এবং আমাদের এই যে সীতাকুণ্ডে যে সেভ দ্য হিউম্যানিটি নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে এবং যার প্রধান হিসেবে যার হাত দিয়ে আমার অত্যন্ত প্রিয় ভাজন এককালের তুখোড় ছাত্র নেতা এই সীতাকুণ্ডের এই রাজপথ সাক্ষী আছে যে এই ইসুকদের আত্মত্যাগের বিনিময়ে এই সীতাকুণ্ডের একটা অবস্থানে দাঁড়িয়ে আছে। সেই ইসুকের হাতে যখন আজ একটি মানবিক সংগঠন যখন ঠাঁই পেয়েছে, আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি যে এই সংগঠনটি অবশ্যই একটি শুধু ব্যানার সদস্য সংগঠন হবে না, অবশ্যই এইভাবে যেভাবে ইপসা আমাদের প্রিয় আরিফ ভাই স্বপ্নচারী যুবক একদিন একটা স্বপ্ন নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, যে স্বপ্ন নিয়ে সংগঠনটা করেছিলেন সেটি আজ ডালপালা গলিয়ে গজিয়েছে এবং বিশাল জীবন মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সহযোগিতা দিয়ে যাচ্ছে নীরবে, শিক্ষা চিকিৎসায় বিবাহের জন্য এবং নীরবে কাজ করে যাচ্ছে। বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বলছে, মাদকের বিরুদ্ধে কথা বলছে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কথা বলছে। এগুলোও মানবিকতা। সামাজিক একটা সমাজের একটা মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিতকরণের যিনি কাজ করবেন তিনিও মানবিক। তো আমার প্রত্যাশা থাকবে এই সংগঠনটি অনেক দূর যাবে এবং আমাদের এই সামাজিক সংগঠনগুলোকে এক জায়গায় এনে একটা সুনির্দিষ্ট কাজের রূপরেখা তৈরি করবেন এবং এই ব্যাপারে আমাদের বিয়ে ভাঙার পরবর্তী বিষয়ে তারা যে পাওনাগুলো তাদের অধিকার যে পাওনা আছে তাদের সেই টাকা পয়সার লেনদেনগুলো তারা ঠিক মতো পাচ্ছে না এবং কোথায় যাবে তারা বুঝছে না। আইনি যে সহায়তা এই ব্যাপারে যেন আইনি সহায়তা নিয়ে পর্যাপ্ত মানবিক একটা মন নিয়ে সামাজিক সংগঠন ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বিশেষ করে বলবো যে আইনি সহায়তার জন্য অনেক মহিলা আমাদের কাছে যায়, আইনি সহায়তার জন্য তারা বিশেষ হয়রানি হচ্ছে, এসব বিষয়ে কোথায় যাবে কার কাছে যাবে, খরচ চালাবে কত খরচ হবে। আমি আমার আসলে আমার সীমিত সাধ্য এবং বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। প্রধান শিক্ষক জাফরনগর উচ্চ বিদ্যালয় আমার প্রিয় শ্রদ্ধা ভাইজন দীপকান্তি চৌধুরী মহোদয় সহ অনেকে আমাদের মাঝে উপস্থিত আছেন যাদের মুখের বাণী আমরা শুনলে আমাদের উপকার হতো, অনেক জ্ঞান আলোচনা করতে আমরা দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের একটা ছোট্ট একটা অংশ আমরা 2 মিনিটে শেষ করবো। সেটা হলো সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ আমাদের জন্য কমিটির জন্য কোর্ট পিট সরবরাহ করেছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহবুবুল্লাহ স্যার, উনি মাহবুবুল হক মহোদয় আমাদের সভাপতি মহোদয়কে বেশ করিয়ে দিয়ে আমাদের কোর্ট পিট করে দিয়ে আমাদের কোর্ট পিটের পর্বটা উনি সম্পন্ন করলেন। আমরা ওনাকে অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সুযোগ্য এবং সম্মানিত সাধারণ সম্পাদক, ওনার পারিবারিক একটা অসুবিধার কারণে উনি যথাসময়ে আসতে পারেন নাই। আমাদের সাথে কথা হয়েছে, উনি আসতে দেরি হবে। ইতিমধ্যে তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক আবুল কাসেম মহোদয়, সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। আমরা সম্মানিত উদ্বোধক প্রফেসর এম তফজল হক মহোদয় ওনাকে বেশ করিয়ে দিচ্ছেন। সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আবুল কাসেম মহোদয়। সম্মানিত উপস্থিতি, আর অন্যান্যদের আমরা সভাপতির মাধ্যমে আমাদের কোর্টপিনগুলা পড়িয়ে দিবেন। এ পর্যায়ে যেহেতু জুমাবাদ আমরা আলোচনায় সরাসরি আহ্বান করবো। শত ব্যস্ততার মধ্যে আমরা নিমন্ত্রণ করতে গিয়ে দেখেছি যে
সৈয়দ মাহবুবুল হক সহকারী কমিশনার ভূমিকা কিছু চিত্র আমরা দেখেছি। আমরা সীতাকুণ্ডের সন্তান, আমরা বরাবরই এই সমস্ত অফিসে আমাদেরকে দিতে হয়, কিন্তু আমাকে সৈয়দ মাহবুব হক স্যারকে ব্যক্তিত্ব বলে মনে হয়েছে। হ্যাঁ, এই পর্যায়ে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন সৈয়দ মাহবুবুল হক সহকারী কমিশনার ভূমি নির্বাহী। যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই মহোদয় অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের ব্রিজ উপজেলায় কাজ করেও আমি যা বুঝছি যে তৃণমূল পর্যায়ে মানুষ এখনো অনেক অজ্ঞ নিরক্ষর। খুব সম্ভবত চেয়ারম্যান বাড়ি বলেন ওই ভিতরের এলাকাগুলোতে দেখলাম যে গ্রামের প্রত্যন্ত লোক যারা আছে যে তাদের ভূমি আমার কাছে যেরকম সরকারি যে ব্যবস্থাপনা ভূমি সংক্রান্ত হোক বা খেলা সংক্রান্ত হোক বা আদার্স যেগুলো অফিসিয়াল যে বিষয়গুলো এই সম্পর্কে তাদের ধারণা খুবই কম। যে বাংলাদেশ বর্তমানে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে যে সার্ভিস টু দ্য ডোর স্টেপ, যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের কাছে সে তার সেবা পৌঁছায় দিবে এবং সরকারি যে বেতন তারা পায় এর ভেতরেই আমি যদি মনে করি যে না সীতাকুণ্ডে আমি সরকারি কমিশনের ভূমি, আমার বেতন এই বা আমি থানার এই, আমি এই চাকরির এই ব্যবস্থা বা আদার্স যে বিষয়গুলো থাকে সে এই এগ্রিমেন্ট করে আমি চাকরিতে আসলাম। আসার পর আমার মনে হলো যে না আমার বড় ব্যবসায়ী হওয়া দরকার, আমার এইরকম বাড়ি করা দরকার, এরকম গাড়ি করা দরকার, আমার ইনকাম হবে। এই জায়গাতে একটা গাফলতি আছে। আর জনগণ তার অজ্ঞতার কারণে সে তার সেবা, সে সরকারি অফিসগুলিতে কি কি সেবা সে পায় সেটা সে জানে না। কি বিনিময়ে সরকারি আপনার কোর্ট ফি বলে বা আদার্স এই ফির বিনিময়ে সে এই সেবা পায়। তো আমার কাছে মনে হয় এখনো যুজন দূরত্ব আছে। সাধারণ জনগণ যারা আছে তারা দালালদের কাছে যায় বা যারা এই বিষয়টা বোঝে এবং তারা এর সুযোগটা নেয়। তো পুরোপুরি তারা অনেক জায়গায় দেখা যায় যে হয়তো ট্রেডিশনের এক অবস্থা ছিল, এই পরিবর্তন আনতে যাওয়ার সময় তারা অফিসে তারা ব্লেম করে বিভিন্ন সময় যে না অফিসকে এইভাবে ম্যানেজ করতে হয়, ওইভাবে ম্যানেজ করে স্যারকে এই বলতে হবে, এই বলে তারা তাদেরকে আবার এক্সপ্লয়েট করে। যে এইটাও আমার কাছে মনে হয় যে এটা যে হিউম্যানিটির বিরুদ্ধ। সমাজে আমি দেখি যে বিভিন্ন গণ্যমান্য লোক বা বিভিন্ন পর্যায়ে তারা প্রতিষ্ঠিত লোক তাদের কাছে যদি যায় সে এইভাবে প্রবলেমটা তৈরি করে যে তার সেবা পাওয়াটা আরো জটিল করে দেয়। আমি মনে করবো যে আপনারা এই ইউনিটি যারা তারা এই অংশেও আপনারা কাজ করবেন যে সরকারি যার যেটা হোক আমাদের বয়স্ক ভাতার জন্য, মুক্তিযোদ্ধা ভাতার জন্য, সরকারি অফিসে বা ভূমি অফিসে নামজারির জন্য, ইউর অফিসে এই জন্য, থানা একটা জিডির জন্য আপনারা যা কথা বলেন যে আমি আমার অফিস থেকে আমি 100% আমার সাপোর্ট পাবেন। আপনারা বিভিন্ন জনের কাছে নিয়ে আসবেন যে না সে এই সেবাটা সে পাইতেছে না, তাকে এই দালাল এই ধরতেছে, ওইখানে ওই দলিল লেখক বা এই ভেন্ডার বা এই ফারিয়া তার থেকে তাকে এক্সপ্লয়েট করতেছে যে এই জায়গায় আপনারা কাজ করেন, থানায় গেছে জিডির জন্য না এত টাকা ডিমান্ড করতেছে, সে যে কোনো একজনের ভাইয়া হয়ে যাচ্ছে। আপনারা ওই জায়গায় কাজ করেন, আপনারা সরাসরি বলেন যে না এটা তো আপনার তৃণমূল পর্যায়ে এখানে কাজ করার সুযোগ আছে, তো আপনারা বলেন যে না সে সরাসরি যাও, এটা তুমি এই সেবাটা পাওয়ার তুমি যোগ্য। যে আমি আমার অফিসে চাকরি দেওয়া বড় করে বিলবোর্ড সিটিজেন চার্টার যেটা জনগণ কি সেবা কি হারে কার কাছ থেকে পাবে ডিটেইলস সঙ্গে দেওয়া আছে। গভর্নমেন্টের উচ্চ পর্যায় থেকে বারবার মনিটর করা হয় যে সিটিজেন চার্টার আছে। আমাদের সরকারের জনগণ যারা আছে তারা জানে না, তারা এই জিনিসটা পড়েও না। আপনারা যদি পড়ি বা জানি তাহলে আমাকে এক্সপ্লয়েট করা, আমাকে সুবিধা বঞ্চিত করা কঠিন হয়। আমি মনে করবো যে সেভ দ্য চিলড্রেন যারা আছেন, সেভ দ্য ইউম্যানিটি বাংলাদেশের যারা আছেন এবং উপস্থিত যারা আছেন তারা এই জায়গা থেকে কাজ করেন। আর তৃণমূল পর্যায়ে যে আমি মনে করি যে আপনারা অন্যান্য যে জায়গায় এক্সপ্লয়েট হইতেছে বিভিন্ন জায়গায় হয়তো এ পর্যায়ে আলোচনায় আসছেন এবং আলোচনার মাধ্যমে আজকে সভার সমাপ্তি ঘোষণা করবে সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ খান। জনাব মোহাম্মদ ইউসুফ খান। সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ একটি জাতীয় মানবাধিকার সংস্থা। আমরা গত 1 মাস পূর্বে সীতাকুণ্ড উপজেলা কার্যকরী পরিষদ গঠন করি। আমরা বিশ্বাস করি যে আমরা সীতাকুণ্ডের আত্মমানবতার সঙ্গে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। বড় ভাই প্রফেসর এম জব্জবর
উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সীতাকুণ্ড নারী জাগরণের অগ্রদূত, সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভানেত্রী, সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ৭১ রণাঙ্গনের সাহসী বীর মুক্তিযোদ্ধা, যাদের কারণে আজকে বাংলাদেশ একটা লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে যার একটা সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে কাউন্টার টেরোরিজমের উপর একটা পুরস্কার গ্রহণ করেছেন রাজেশ বড়ুয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়াকে আমি আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি। মানিক লাল বড়ুয়া আমাদের বাংলাদেশে সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা। উপস্থিত রয়েছেন সীতাকুণ্ড উপজেলা সেফটি কমিউনিটি বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা, ৭১ রণাঙ্গনের আরেকজন সাহসী বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জনাব ডাক্তার রফিকুল ইসলামকে আমি আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি ৭১ রণাঙ্গনের সাহসী বীর মুক্তিযোদ্ধা, সেফটি কমিউনিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা ক্যাম্প সালাউদ্দিন ভাইকে আপনাদের সম্মুখে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপদেষ্টা হিসেবে উপস্থিত রয়েছেন আরো একজন, তিনি সংগত কারণে আজকে একটা গর্বজনক কারণে বাড়ি রয়েছেন, তিনিও ৭১ রণাঙ্গনের সাহসী বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মোহাম্মদ ওয়াহিদি। উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা সদস্য মোহাম্মদ রফিক মিয়া, আমি ওনাকে পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে চট্টগ্রাম এবং সীতাকুণ্ডে সমন্বয় করার জন্য সমন্বয়কারী রয়েছেন সীতাকুণ্ড উপজেলা বিআইডিবি সাবেক চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয়, এই বয়সেও যিনি অধিক শ্রম দিতে পারেন, বিনয় কান্তি বিশ্বাস। আমি আমাদের সময় কিন্তু খুব কম, আমি বক্তৃতায় যাব না। আমি প্রধানমন্ত্রী মহোদয়কে আমাদের উপদেষ্টা সদস্যদের হাতে বেশ তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আমাদের প্রিয় ক্যাম্প তবজলাক ভাইকে অনুরোধ করবো আমাদের কার্যকরী কমিটির সকল নেতৃত্বের হাতে একটা একটা করে পিন আমি নাম বলার সাথে সাথে উপহার সহ তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করবো। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছে আমাদের করছে এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা ক্যাম্প সালাউদ্দিন, আমি ওনাকে বেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের মোহাম্মদ রফিক মিয়া ওনাকে বেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান উদ্বোধক, তিনি জাতীয় পদক উত্তোলন করেছেন চট্টগ্রাম সেফটি কমিউনিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা কমিটির সিনিয়র সহসভানেত্রী, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেত্রী জানাচ্ছি মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ সবাই কমিটি যারা আছেন এক পাশে দাঁড়ান, জিল্লুর রহমান শিবলি, মোহাম্মদ জাকির হোসেন, রেজাউল করিম, দিদারুল আলম অ্যাপোলো কাউন্সিলর, দিদারুল আলম অ্যাপোলো, বন্দনা রানী দেবী, কামরুন নাহার নীলু, বন্দনা রানী দেবী, কামরুন নাহার নীলু, আলিয়া বেগম, মোহাম্মদ নুরুল করিম, মোহাম্মদ রফিকুল ইসলাম চাকদার, মোহাম্মদ আলমগীর হাসান, মোহাম্মদ মহিউদ্দিন, মহিউদ্দিনের আবুল কাসেম অধ্যক্ষ আবুল কাসেম গ্রহণ করবেন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, রিজিয়া বেগম এবং আমাদের অফিস সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক ব্যাংকার, পূর্বালী ব্যাংকের সিনিয়র অফিসার।
আমি এই কোর্টটা এখানে রয়েছে আমাদের অধ্যাপক অধ্যক্ষ সুনীল মধুনাথ, আমাদের প্রিয় সুরেশ বেগম ভাবি সহ এখানে যারা রয়েছেন তাদের সকলের সকলকে আমাদের সেন্ট্রাল ইউনিটি বাংলাদেশ শিক্ষাগত প্রধান শাখার পক্ষ থেকে একদম শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে আপনাদের সহযোগিতা আমরা সবসময় পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই মহতি সভা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অভিষেক উদ্যাপন কমিটির যারা নেতৃত্ব রয়েছেন এবং যারা সেফটি ইমিউনিটি নেতৃত্ব আছেন, আসলে আপনারা থাকেন এটা ফটো সেশনের জন্য। সেফটি ইমিউনিটিতে যারা রয়েছেন কমিটিতে তারা পিছনে চলে যায়। বিষয়গুলিতে নির্মমভাবে সাহায্য প্রদান করেছিলেন শহীদ মহিউদ্দিন শামীম। আজ 24শে জানুয়ারি আমরা সবাই তার কবরে পুষ্পস্তবক অর্পণ করব। যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই আমার সাথে ফুলের শুভেচ্ছা ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আচ্ছা